6 ডিসেম্বর 1992-তে বাবরি মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল। তাই তার 33 বছর পর ওই একই দিনে আরও একটা বাবরি মসজিদের ভিত স্থাপন করে দেখিয়ে দেব। খোলাখুলিভাবে এই কথাটা যদিও বলেননি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার অন্তর্গত ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, তবে তার সিদ্ধান্তের অন্তর্নিহিত উদ্দেশ্য বা রাজনৈতিক অভিসন্ধি কিন্তু এটাই, এবং তার হাবভাব ও কথাবার্তা থেকে এটা স্পষ্ট যে তিনি খুব ভালোভাবেই বুঝতে পারছেন তার উদ্দেশ্য সফল হবেই। বাবরি মসজিদ ইস্যু, যেখানে সারা ভারতের সবচেয়ে বিতর্কিত ও স্পর্শকাতর বিষয়গুলির মধ্যে একটি, সমাজ, রাজনীতি, প্রশাসন, আইন ও বিচার ব্যবস্থা, যেখানে এই বিষয়টিকে যতটা সম্ভব অপ্রাসঙ্গিক ও গুরুত্বহীন রাখার চেষ্টা করে, সেখানে সারা ভারতের সাপেক্ষে অতি ক্ষুদ্র, আপাত ও গুরুত্বহীন ভরতপুরের মতো একটা বিধানসভা আসনের বিধায়ক হুমায়ুন কবিরের এহেন পরিকল্পনার কারণ কি? তাছাড়া 2019 সালে সুপ্রিম কোর্ট যেখানে রাম মন্দির বাবরি মসজিদ মামলার রায়ে সরকারকে অযোধ্যার একটি বিশিষ্ট স্থানে সুন্নি ওয়াকফ বোর্ডকে বাবরি মসজিদ বানানোর জন্য 5 একর বিকল্প জমি দেওয়ার নির্দেশ দেয়, এবং তারপরে উত্তরপ্রদেশ সরকার অযোধ্যার 25 কিলোমিটার দূরে ধান্নিপুর গ্রামে ওই জমি বরাদ্দও করেছে, যেখানে মসজিদ, হাসপাতাল, লাইব্রেরি, গবেষণা কেন্দ্র ইত্যাদি গড়ার পরিকল্পনা মাফিক সেই প্রকল্পের দায়িত্বও দেওয়া হয়েছে ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন বা IICF ট্রাস্টের ওপর, এবং 2026-এর এপ্রিলে কাজ শুরুও হবে। সেখানে মুর্শিদাবাদে নতুন আরেকটি বাবরি মসজিদ নির্মাণের কি যৌক্তিকতা আছে, এবং এর বিরুদ্ধে সরকার ও হুমায়ুন কবিরের দল তৃণমূল কংগ্রেস কেন কোনো নিষেধাজ্ঞা জারি করল না? একটাই উত্তর, ভোটের সমীকরণ। আসলে ভারতের বিচার ব্যবস্থা যে এই ধরনের স্পর্শকাতর বিষয় একটু এড়িয়েই চলে, সেটা মোটের ওপর একটু আধটু খবরাখবর রাখা সব ভারতীয়েরই জানা। সরকার এবং সরকারে থাকা অভিজ্ঞ রাজনীতিকরা সে কথা আরও ভালোভাবে বোঝে। তৃণমূল কংগ্রেস ও তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই পুরো ঘটনার পরিকল্পনাকারী হুমায়ুন কবিরও এটা বিলক্ষণ জানতেন। সে কারণেই হুমায়ুনও তার পরিকল্পনা নিয়ে বিনা দ্বিধায় এগিয়ে গেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও তাকে বিনা বাধায় এগোতে দিয়েছেন। হ্যাঁ, পাছে হিন্দু ভোটাররা রুষ্ট হয় তাই তিনি হুমায়ুনকে একটা লোক দেখানো সাসপেন্ড অবশ্যই করেছেন, তবে তা যে কতটা আইওয়াশ তা পরিষ্কার হয়ে যায় যখন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হরিহরপাড়া ও বেলডাঙ্গা থানার ওসিরা হুমায়ুনের বাড়িতে এসে রুদ্ধদ্বার বৈঠক করে তাকে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে যান, এবং শিলান্যাসের দিন সম্পূর্ণ পুলিশি সহযোগিতাও করেন। হ্যাঁ, অবশ্য কলকাতা হাইকোর্ট এই বাবরি মসজিদ নির্মাণের বিরুদ্ধে করা মামলা খারিজ করে বরং সরকারকেই পুরো প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে সম্পন্ন করানোর জন্য প্রয়োজনীয় পুলিশি সুরক্ষা ও সহায়তা প্রদানের ব্যবস্থা করতে বলেন। তবে সেটা না বললেও ক্ষতি ছিল না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সেটা এমনিতেই করত। আর এরকম পরিস্থিতিতে হুমায়ুন কবিরের জন্য পুরোটাই রাজনৈতিক ফায়দা, কারণ 7ই ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যেখানে সনাতন সংস্কৃতি সংসদ নামের হিন্দু সংস্থার আয়োজনে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ নামে এক হিন্দু ধার্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং নেপথ্যে বিজেপির সমর্থন ও সহযোগিতা আছে, সেখানে তার আগের দিন বাবরি মসজিদের শিলান্যাস করার ফলে পশ্চিমবাংলার রাজনীতিতে যেটা আদি অনন্তকাল ধরে চলে আসছে, সেই হিন্দু মুসলিম বিভেদের স্ট্র্যাটেজি আবার কাজ করবে, এবং এক্ষেত্রে মুসলিমদের মুখ হিসাবে সারা ভারতের রাজনীতিতে তার উঠে আসার সম্ভাবনাও থাকবে। ঠিক যেভাবে রাম মন্দির আন্দোলন করে 1990-এর দশকে লালকৃষ্ণ আডবাণী জাতীয় রাজনীতিতে বিরাটভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছিলেন। আর সত্যি কথা বলতে কি, হুমায়ুন কবির সেদিকে যে অন্তত প্রথম পদক্ষেপটা অত্যন্ত সফলভাবে নিতে পেরেছেন, সেটা বোঝা যাচ্ছে তার 6ই ডিসেম্বরের ওই শিলান্যাস অনুষ্ঠানের জাঁকজমক ও সাফল্য দেখে। ইসলামিক ফাউন্ডেশন অফ ওয়েস্ট বেঙ্গল নামে যে সংস্থার মাধ্যমে হুমায়ুন এই পুরো বাবরি মসজিদ তৈরির পরিকল্পনা করেছেন, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া তথ্য অনুযায়ী 30শে নভেম্বরের মধ্যেই তাদের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে মসজিদ গড়ার জন্য প্রাপ্ত দানের টাকা 5 কোটি ছাড়িয়ে গেছে। সারা ভারত এবং ভারতের বাইরে থেকে ইরান, কাতার, সৌদি আরবের মতো দেশ থেকেও এসেছে টাকা। 2000-এরও বেশি মুসলিম স্বেচ্ছাসেবীরা অংশ নিয়েছেন এই অনুষ্ঠানে।
পশ্চিমবঙ্গ ও বাইরের রাজ্যগুলি থেকে, এমনকি বিদেশ থেকেও বিশিষ্ট ও বিখ্যাত ইসলামী ব্যক্তিত্বরা এসেছিলেন। তাই ব্যাপারটা যে রাজ্য ও দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আর এ সব কিছুই জুড়ছে একটি মাত্র নামের সাথে, হুমায়ুন কবির। এখন দেখা যাক ভবিষ্যতে কি হয়। তবে আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই ব্যাপারে আপনাদের মত কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে তা অবশ্যই লাইক ও শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।